ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সাইদুর রহমান। উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। ঘটনাটি ঘটে আমার মেজ নানার সাথে। আমার মেজ নানার নাম ছিল মজিদ। আমার নানারা ছিলেন দুই ভাই, সবাই একসাথে একই বাড়িতে থাকে, মানে যৌথ পরিবার। নানু বাড়িতে যাওয়ার সময় বাজার থেকে ক্ষেতের আইল ধরে যেতে হয় 10 থেকে 12 মিনিট পথ। সেই আইলের পাশে একটা বর্ষিয়ান পুরনো বটগাছ ছিল। লোকমুখে শোনা যায় সেই বটগাছে নাকি একটা খারাপ জিন থাকে, যার একটা চোখ আর সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। তাই এলাকার মুরব্বীগণ সকলেই সাবধান থাকতে বলেন সব সময়। বলে রাখা ভালো, আমার বড় নানা পোস্ট অফিসে চাকরি করতেন, আর পোস্ট অফিস ছিল আমাদের এলাকার সেই বাজারে। তখন ছিল বর্ষাকাল। সকালে বড় নানা নানিকে জানিয়ে দেয়, মজিদকে বলো যেন বাজারে আসে, অনেক টাটকা ইলিশ মাছ বাজারে উঠেছে। মেজ নানা বাজারের উদ্দেশ্যে রওনা দেয়, অর্থাৎ উনি আগেই জানিয়ে গিয়েছিলেন ওনার নানিকে, মানে ওনার ওয়াইফকে। তো তারপর লিখেছেন মেজ নানা বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। যেহেতু তখন বর্ষাকাল ছিল, তাই মেঘের কারণে সকালেও মনে হচ্ছিল যেন এখনই সন্ধ্যা নেমে আসবে। বাজারে পৌঁছানোর পর বড় নানা মেজ নানার সাথে একসাথে বাজার করতে লাগলেন। মেজ নানা বড় নানাকে বলল, ভাইজান আজকে মাছ সস্তা আছে, 2-3টা বড় ইলিশ কিনেন। বাজার শেষ করে বড় নানা বলেন, তুই বাড়ি যা, আমার কাজ আছে। মেজ নানা বাজারের ঝুড়িটা মাথায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। ক্ষেতের আইল ধরে হাঁটতে হাঁটতে সেই বট গাছের সামনে পৌঁছায়। এমন সময় নানার নাম ধরে কেউ একজন ভারী কণ্ঠে বলে, মজিদ, মাছ নিয়ে যাচ্ছিস? ইলিশের গন্ধ পাচ্ছি। নানার বুকটা ধক করে উঠল। হঠাৎ নানার চোখ গেল সেই বর্ষিয়ান বটগাছের ডালের দিকে। নানা দেখল এক চোখওয়ালা খুব লম্বা কি যেন পা ঝুলিয়ে বসে আছে। নানার ঝুড়িতে বাকি রইল নানার বুঝতে বাকি রইল না যে এটা সেই বটগাছ যেখানে খোড়া ভূত, যার একটা চোখ আছে। নানা খুব ভয় পেয়ে দোয়া পড়তে থাকে তৎক্ষণাৎ, আর সেই ভূতটি গাছ থেকে নেমে আসতে থাকে ধীরে ধীরে। ভূতটিকে নামতে দেখে নানা কিছু না ভেবে সোজা বাড়ির দিকে দৌড় দেয়। সকালে বৃষ্টি হওয়ায় সেই রাস্তাটা ছিল খুবই কর্দমাক্ত। নানা দৌড়ে যাওয়ার সময় বেশ কয়েকবার আছড়ে পড়ে যান ধান খেতে। এরই এক সময় উনি পিছনে ফিরে তাকালেন এবং দেখলেন একটা কালো কুকুর খুঁড়িয়ে খুঁড়িয়ে নানার দিকে আসছে। নানার সামনে এসে নানার দিকে লাফ দিয়ে শূন্যে মিলিয়ে যায়। নানা আবার উঠে ধীরে ধীরে হাঁটতে শুরু করেন। নানার মনে হলো 10 মিনিটের পথটা আজ যেন শেষই হচ্ছে না। একটু দূরে যেতেই তিনি দেখলেন একটা বানর, যার শুধু একটাই চোখ। সে এই গাছ থেকে ও গাছ, ও গাছ থেকে এই গাছ ঝুলে আছে। নানার আবারও ভয় পেয়ে গেলেন। সেই সাথে ওনার মনে যেসব দোয়া আসছিল সে সব উনি দোয়া পড়তে থাকলেন। সেই জিনটাও নানার পেছনে পেছনে আসতে থাকে। নানা অনেক কষ্টে বাড়িতে পৌঁছায়। বাড়ির ভেতর ঢুকেই মেজনানি জিজ্ঞাসা করে, কিরে, কি হয়েছে তোর? গায়ে কাদা লাগালি কেন? গায়ে কাদা লাগানো কেন? পরে নানা সবকিছু খুলে বলেন। সব শুনে নানু বলেন, একটা মাছ দিয়ে দিলে তো আর কোনো সমস্যা হতো না। তিনি বলেন, মাছ কি ওকে দেওয়ার জন্য কিনেছে নাকি? তারপর নানু বাজার নিয়ে বড় নানু সহ রান্না করতে যায়। হঠাৎ নানু রান্নাঘরের জানলা দিয়ে দেখে উঠানে শত শত কাক বসে আছে। সেখানে একটা কাক খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আর নানু আবার নানাকে বলে, কিছু হবে না, এটা
একটা মাছ দিয়ে দেন। কিন্তু নানার সেই একই কথা, রাত হলে নানার সেই একই কথা, অর্থাৎ মাছ তিনি দিতে রাজি নন, এমনটি বোঝাতে চেয়েছেন। রাত হলে বড় নানা বাড়ির দিকে রওনা দেয়, আর বটগাছের সামনে আসতেই দেখে মজিদ নানার মতো দেখতে একজন বটগাছের উপর পা ঝুলিয়ে বসে আছে। মজিদ নানার মতো দেখতে একজন বটগাছের উপর পা ঝুলিয়ে বসে আছেন। নানা কিছু না বলে বাড়িতে চলে আসে। এরপর মেজো নানু বড় নানাকে সব ঘটনা খুলে বলেন। সব শোনার পর নানা বলেন আজকে মাছ রান্না না করতে, কিন্তু ততক্ষণে রান্না শেষ হয়ে গেছে। বড় নানা নানুদের বকাঝকা করেন। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই শুতে যায়। হঠাৎ কেউ একজন ভারী কণ্ঠে বলে ওঠে, মজিদ, একাই ইলিশ মাছ খেয়ে ফেললি, আমাকে তো দিলি না। এটা শুনে ছোট নানু খুব ভয় পেয়ে যায়। বেশ কিছুক্ষণ পর আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। একটা সময় সেই রাতের মতো নানু ঘুমিয়ে পড়েন। সকালে যখন আজান হয়, আজানের পর কেমন একটা কালি আধার ধরে, তখন মেজো নানা বড় নানাকে ডাক দিয়ে বলে, মজিদ, সামনের বিলে পানি নেমেছে, জালটা নিয়ে আয় তো, মাছ ধরতে যাব। বড় নানার কণ্ঠ শুনে মেজো নানা ঘুমের ঘরে বলে, আসতেছি ভাইজান। মেজো নানা বের হয়ে উঠানে গিয়ে দেখে বড় নানা উঠোনে দাঁড়িয়ে আছে, অন্যদিকে মুখ করে। পাশাপাশি যেতেই পেছন থেকে মেজো নানু নানাকে ডাক দেয়। মেজো নানুর ডাকাডাকি শুনে বড় নানু বাইরে আসে। আমার কাছে কেমন গোলমেলে মনে হচ্ছে, উনি এই কথাগুলো একটু গুলিয়ে লিখেছেন, তবু আমি চেষ্টা করছি ঠিকভাবে পড়ার। মজিদ নানা দেখলো বড় নানা নানুদের সাথে দাঁড়িয়ে আছে। হঠাৎ নানার চোখ চায় সামনে যে দাঁড়িয়ে আছে তার পায়ের দিকে। নানার আর বুঝতে বাকি থাকলো না, এটা সেই খুড়ো জিন বড় নানার রূপ নিয়ে এসেছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তখন সব বুঝতে পেরে মেজো নানা দৌড়ে ঘরে আসার সময় হোঁচট খেয়ে পড়ে যায়। আর সেই সময় হামাগুড়ি দিয়ে এসে নানার সাথে ধস্তাধস্তি শুরু করে সেই অবয়বটা। এটা দেখে বড় নানা ঘর থেকে একটা লোহার রড এনে সেই জিনটাকে আঘাত করতে থাকে। এইভাবে 3-4টা বাড়ি দিতেই সেটা হাওয়ার সঙ্গে মিলিয়ে যায়। সেই সঙ্গে সঙ্গে মেজো নানা বেহুশ হয়ে যান সেখানে। নানাকে ধরাধরি করে বাসার ভেতর আনা হয়। তারপর শুরু হয় নানার রক্তবমি। একটু পরে গাড়ি ডাকা হয় এবং নানাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হসপিটাল পৌঁছানোর আগেই মেজো নানা মারা যান। এখানেই শেষ হয়নি। মারা যাওয়ার পর নানার রূপ ধরে নানুকে লিখেছেন, মেজো নানা মারা যাওয়ার পর তার রূপ ধরে আমার নানুকে ডাকতো। শেষের দিকে এসব কিছু ঘটা দেখে আমার নানু পাগলের মতো হয়ে গেছিল। পরে নানুকে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর ঝাড়ফুঁক করে তাবিজ দেয় আর বাড়িটাকে বন্ধ করে দিয়ে যায়। পরে এলাকার মুরব্বিদের পরামর্শে কয়েকটি মসজিদের ইমাম দিয়ে সেই বটগাছটি নিয়ে মিলাদ করে 101টি পেরেক মারা হয়। তারপর থেকে কেউ সেই খোড়া জিনকে আর দেখেনি। সামান্য একটা ইলিশ মাছের জন্য নানাকে দিতে হয়েছে অকাল প্রাণ। আজও নানু বাড়িতে যাওয়ার সময় সেই বটগাছটার নিচ দিয়ে যেতে হয়। এরপর উনি ওনার নাম লিখেছেন সাইদুর রহমান। উনি ওনার ঠিকানাটি গোপন রাখতে বলেছেন।